বেসিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি ফোর্থ সেমিস্টারের সিলেবাসের কালকে আলোচনা করেছিলাম। তো আজকে বাকিটা কিছু ইম্পর্টেন্ট টার্মস নিয়ে আলোচনা করব। দেখো, জ্ঞানবাণী, হেপটিক টেকনোলজি আর সাক্ষাৎ পোর্টাল, এগুলো না সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেও এসেছিলো। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই টার্মগুলো সম্পর্কে জানা। দেখো, জ্ঞানবাণী কী? জ্ঞানবাণী হচ্ছে একটা এফএম রেডিও স্টেশন। এটা একটা শুধু এফএম রেডিও স্টেশন না, এটা একটা শিক্ষামূলক এফএম রেডিও স্টেশন। 2000 সালের মার্চ মাসে ভারত সরকার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডারে এই এফএম স্টেশনটা চালু করা হয়েছিল। তবে এটা এখন পরিচালনা করে বা সম্প্রচারের যত সমস্ত দায়িত্ব সব কিন্তু ইগনু নিয়েছে। তাহলে মনে রাখতে হবে, জ্ঞানবাণী হচ্ছে একটা শিক্ষামূলক এফএম রেডিও, যেটা 2000 সালে মার্চ মাসে ভারত সরকার মানব উন্নয়ন মন্ত্রণালয়ের দ্বারা এটা চালু করা হয়েছিল, কিন্তু এখন বর্তমানে এর পরিচালনা বা সম্প্রচারের দায়িত্ব ইগনুর আন্ডারে রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে হেপটিক টেকনোলজি। এটা কি? হেপটিক টেকনোলজি হচ্ছে এমন একটা টেকনোলজি বা এমন একটা প্রযুক্তি যা বিভিন্ন ডিভাইসের স্পর্শের মাধ্যমে সংবেদন সৃষ্টি করতে সাহায্য করে। অর্থাৎ এখানে আমরা কি বুঝছি, যে যখন কোনো ভার্চুয়াল বস্তুকে এই সব যন্ত্রগুলো দিয়ে স্পর্শ করানো হয়, এইসব হেপটিক টেকনোলজি দিয়ে স্পর্শ করানো হয়, তখন কি হয়, তারা সত্যিকারের বা বাস্তব বলে মনে হয়। এগুলো সাধারণত কি হয়, মূলত হেপটিক টেকনোলজির কাজ হচ্ছে এই যান্ত্রিক উদ্দীপনাটি কি করে, কম্পিউটারের উদ্দীপনা সৃষ্টি করে, তারপর ভার্চুয়াল বস্তু নিয়ন্ত্রণ বা দূর থেকে কোনো মেশিন বা ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা একটু মুখস্থ করে নিও ভালো করে, এই টার্মটা অনেকবারই এসছে বিএডের কোশ্চেনে। আচ্ছা, এবার হচ্ছে সাক্ষাৎ পোর্টাল। এটা কি? এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণের একটা মাধ্যম। এখান থেকে আমরা অনলাইনে সব কিছু শিখি। আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়, তার অনেকটাই কিন্তু এই সমাধানে এই সাক্ষাৎ পোর্টালটা সাহায্য করে। এই পোর্টালের সবচেয়ে বড় যদি কোনো সুবিধা হয়, সেটা হচ্ছে যে এর মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে একত্রে আনা যায় এবং তাদের দ্বারা শিক্ষাদান করার ব্যবস্থা করা হয়। এখানে সাক্ষাৎ পোর্টালে তো বোঝা যাচ্ছে যে অনেকজন মানুষের সাক্ষাৎকার থাকবে। সেখানে কাদের সাক্ষাৎকার থাকবে? যারা বিশেষজ্ঞ থাকে কিছু কিছু ক্ষেত্রে বা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিশেষজ্ঞ থাকে, তাদেরকে একত্রে নিয়ে এসে তাদের থেকে জ্ঞান নেওয়া হয় এবং তারা কিন্তু সেই শিক্ষাদানের ক্ষেত্রে অনেকটা সাহায্য করে। তো এই পোর্টালটার মূল লক্ষ্য কী ছিল? এই সাক্ষাৎ পোর্টালের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সাধারণ শিক্ষাদান তো দেবেই, তার সাথে সাথে বৃত্তিমূলক শিক্ষাদানও দেবে। এই পোর্টালটা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এমন একটা প্রবেশপথ, যার মাধ্যমে যে কোনো সময় শিক্ষার্থীরা তাদের প্রয়োজন মতো ইলেকট্রনিক কন্টেন্টগুলো গ্রহণ করতে পারে। বুঝতেই পারছো? তো এই পোর্টালের গুণগত মান উন্নত হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন সংস্থা এগুলোতে যোগদান করে এবং তারা বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে একে সাহায্য করে আরও বেশি শিক্ষাটাকে উন্নত করার জন্য। সেই সংস্থাগুলো কী? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তোমরা বলতে পারো ইউজিসি, ইগনু, এনসিইআরটি, সিবিএসই, কেভিএস, এনভিএস, সব কিছু। আশা করি বুঝতে পারলে। আচ্ছা দেখো, বিদ্যালয়ে আইসিটি, কালকে আমরা পড়লাম যে বিদ্যালয়ে আমরা আইসিটি ব্যবহার করে থাকি শিক্ষাকে আরও বেশি ফলপ্রদ করার জন্য, স্টুডেন্টসদের অ্যাটেনশনকে ধরে রাখার জন্য এবং তাদের যে কোনো কোয়ারি বা যে কোনো প্রবলেম সলভ করার জন্য তারা অনেক বেশি আইসিটির মাধ্যমে কিন্তু শিখতে পারে। যতটা না ব্ল্যাকবোর্ডে আমরা যতটা না বোঝাতে পারি, তার থেকে বেশি আইসিটি হেল্প নিলে তারা বেশি বুঝতে পারে। কিন্তু বিদ্যালয়ে এই আইসিটি ব্যবহারের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো কি? আইসিটি ব্যবহার কিন্তু যে কোনো শিক্ষকরা করতে পারে না, তার জন্য কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দরকার হয়। তাদের প্রশিক্ষণ দেওয়া দরকার আইসিটি নিয়ে, যে কীভাবে ক্লাসে ব্যবহার করতে হবে, কোন ক্ষেত্রে তারা কি মেথড ব্যবহার করবে, এই সব কিছুই কিন্তু তাদেরকে শিক্ষাদান করা হয়। অনেক সময় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবে কিন্তু আইসিটি ব্যবহার করা যায় না। হলো, এবার হচ্ছে সরঞ্জামের স্বল্পতা। এই আইসিটি বিদ্যালয়ে ব্যবহার করার ক্ষেত্রে একটা বাধা হচ্ছে যে উপযুক্ত পরিমাণে উপাদান বা সরঞ্জামের অভাব।
এই অভাবজনিত কারণেই বিদ্যালয় শিক্ষার সঙ্গে আইসিটিকে সেই অর্থে সংযুক্ত করা সম্ভব হচ্ছে না। তাই এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে আগে সরঞ্জামের ব্যবস্থা করতে হবে। তো এই দুটো হচ্ছে ড্রব্যাক আইসিটি স্কুলে, দেখে নিও, চ্যালেঞ্জেস। এবার দেখো হ্যাপটিক টেকনোলজি গবেষণাগারের প্রয়োগ কি আমরা আগে বললাম। হ্যাপটিক টেকনোলজি হচ্ছে এমন একটা যান্ত্রিক উদ্দীপনা যা কম্পিউটারের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে এবং ভার্চুয়াল বস্তু নিয়ন্ত্রণ ও দূর থেকে কোনো মেশিন বা ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই তো এবার চিকিৎসা ক্ষেত্রে এর প্রয়োগ কি। চিকিৎসা ক্ষেত্রে এটা একদিকে যেমন ল্যাপ্রোস্কোপি এবং ইন্টারভেনশনাল রেডিওলজি প্রশিক্ষণে সাহায্য করে, তেমনি যে কোনো দূরবর্তী সার্জারির ক্ষেত্রেও কিন্তু সাহায্য করে। ফলে চিকিৎসক বা শল্যবিদরা খুব কম ক্লান্তির সাহায্যেই কিন্তু অপারেশন করতে পারে। এছাড়া স্পর্শ ছবি তৈরির ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে কিন্তু স্পর্শানুভূতির মাধ্যমে ডিজিটাল ছবি তৈরি করা হয়। হ্যালো, এবার হচ্ছে শিল্পকলা, নকশা ও হস্তাক্ষর কি। হ্যাপটিক প্রযুক্তি যে স্পর্শের মাধ্যমে অনুভূতি সৃষ্টি করে কেবলমাত্র তা কিন্তু নয়, ভার্চুয়াল বস্তুর সঙ্গে মিথস্ক্রিয়া ঘটানোর ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন তৈরির ক্ষেত্রেও এটা সাহায্য করে। রোবট কি। রোবটের সাধারণত যে গুরুত্বপূর্ণ একটা পার্ট থাকে সেটা হচ্ছে শ্যাডো হাত। হ্যাঁ, শ্যাডো হাত। এই শ্যাডো হাত হ্যাপটিক প্রযুক্তি প্রয়োগ করে স্পর্শ, চাপ, কোনো বস্তুর অবস্থান নির্ণয় ইত্যাদি করা যায় এবং এটাতে কে সাহায্য করে, হ্যাপটিক টেকনোলজি সাহায্য করে। এই যে প্রয়োগগুলো বললাম সেগুলো ছাড়াও কিন্তু ডিজনি রিসার্চ, মাইক্রোসফটের ক্ষেত্রে এর প্রয়োগ আছে। তো এরকম আসলে তোমরা শুধু ইয়েটা মনে রাখো, পয়েন্টগুলো, যে চিকিৎসা শাস্ত্রে কী লাগে। দূরবর্তী চিকিৎসার ক্ষেত্রে বা শল্যবিদ্যার ক্ষেত্রে এটা সাহায্য করে থাকে। ল্যাপ্রোস্কোপি বা ইন্টারভেনশনাল রেডিওলজি প্রশিক্ষণে তো সাহায্য করে, তাছাড়াও দূরবীজ সার্জারির ক্ষেত্রেও এটা সাহায্য করে। শিল্পকলা, নকশার ক্ষেত্রে কী করে, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন তৈরির ক্ষেত্রে সাহায্য করে। রোবটের উল্লেখযোগ্য পার্ট হচ্ছে শ্যাডো হাত, সেটার ক্ষেত্রে স্পর্শ, চাপ, কোনো বস্তুর অবস্থান নির্ণয় কিন্তু করতে সাহায্য করে এই হ্যাপটিক টেকনোলজি। এবার দেখো এই হ্যাপটিক প্রযুক্তি সুবিধা আর অসুবিধা কী কী। সুবিধা হচ্ছে এটা যে কোনো ডিভাইসে স্পর্শের মাধ্যমে সংবেদন সৃষ্টি করে। মানুষের স্পর্শ ইন্দ্রিয়গুলি কীভাবে কাজ করে তা এর মাধ্যমে জানা যায়। এর মাধ্যমে ব্লুটুথ ব্যবহার করলে মোবাইল ফোনের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। আমি আগেই বলেছি এটা যে স্পর্শ করেই কেবলমাত্র কাজ দেয় তা কিন্তু নয়। তো তোমরা দেখো ব্লুটুথের মাধ্যমেও কিন্তু মোবাইল ফোনের বর্তমান যুগে এখন ব্লুটুথ হেডফোন তো খুবই ব্যবহার করা হচ্ছে। এছাড়া ব্লুটুথ হেডফোন যেমন ব্যবহার করা হচ্ছে, তেমনি আমরা বহুকাল আগে থেকে কিন্তু ব্লুটুথও ব্যবহার করি, তাই না, কোনো ফাইল শেয়ার করার জন্য। তো সেসব ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সংযোগ স্থাপন করে। মোবাইলের মধ্যে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, কম্পন সৃষ্টি করা হয়, এগুলো তোমরা পড়ে নিও। হ্যাঁ, এই প্রযুক্তির অসুবিধাও রয়েছে, খরচ এতে প্রচুর হয়, আর অত্যাধুনিক যন্ত্রপাতি দরকার হয়, সংযোগ সাধন বেশ জটিল, আর খুব দক্ষ ব্যক্তির দরকার হয়, খুব প্রশিক্ষণপ্রাপ্ত বা দক্ষ। পড়ে নিও এটা তোমরা। এবার দেখো আবার এখানে কটা ইম্পর্টেন্ট টার্মস নিয়ে আমি আলোচনা করব। NMEICT অ্যান্ড ইটস অ্যাডভান্টেজ। আমি এটা আগেও একদিন বলেছিলাম NMICT কি। এটা হচ্ছে ন্যাশনাল মিশন অফ এডুকেশন থ্রু আইসিটি। ফুল ফর্মটা মনে রাখবে। এটা কি, এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীদের বাড়ির দুয়ারে নিয়ে আসে। ঘরে বসে শিক্ষার্থীরা কিন্তু অ্যাক্সেস করতে পারে অনেক কিছু। এর সুবিধা কি, এটা গঠন করা যখন হয়েছিল তখন তার উদ্দেশ্য ছিল এটাই যে 50 কোটির বেশি ভারতীয়কে যাতে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়, তারা যেন ঘরের হোম প্লেসে বা কমফোর্ট জোনে বসে যেন তারা শিক্ষাকে অ্যাক্সেস করতে পারে। ই বুক বা ই কন্টেন্ট, ই জার্নাল সব কিছু এতে সরবরাহ করা হয়। এর মাধ্যমে শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের আগ্রহী করা হয়। উচ্চগতি সম্পন্ন ডেটা নেটওয়ার্ক এর মাধ্যমে ভারতে প্রায় 400টারও বেশি বিশ্ববিদ্যালয় ও 22,000টারও বেশি মহাবিদ্যালয়ের মধ্যে এটা সংযোগ স্থাপন করা হয়েছে। এটা মনে রাখতে হবে। এবার আসছি MS অফিস, মাইক্রোসফট অফিস। এটা কি, মাইক্রোসফট অফিস হচ্ছে একটা অফিস স্যুট।
সালে আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিল গেটস এটা প্রথম ঘোষণা করেছিল এবং 1990 সালে অক্টোবর মাসে এটাকে ব্যবহার করা শুরু করা হয়। তো বিল গেটস এটা প্রথম ঘোষণা করবে কবে? 1988 সালে। আর এটাকে ব্যবহারের জন্য চালু করা হয় কবে? তার 2 বছর পর 1990 সালে। ঠিক আছে। এবার হচ্ছে এমএস অফিসে যদি জিজ্ঞাসা করে এমএস অফিসের দুটি প্রোগ্রাম, তাহলে বলবে একটা হচ্ছে এমএস ওয়ার্ড আর একটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। এবার আমরা দেখব এমএস অফিস মানে এমএস অ্যাক্সেস ইন স্কুল। এমএস অ্যাক্সেস স্কুলে আমরা এমএস অ্যাক্সেস কীভাবে করে থাকি? বিদ্যালয়ে বিভিন্ন হিসাব সংক্রান্ত কোনো কাজ ডেটাবেস রেকর্ড সাজিয়ে এর মাধ্যমে হিসাব নিকাশ করা হয়। তাছাড়া এটা বিভিন্ন রকম বিদ্যালয়ের তথ্য রেকর্ড করে এবং অনলাইনে আদান প্রদান করার ক্ষেত্রেও এটা সাহায্য করে। এই দুটো প্রোগ্রামিং মনে থাকবে তো, এমএস ওয়ার্ড আর এমএস পাওয়ার পয়েন্ট। আর বিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন রেকর্ড গুছিয়ে রাখে, রেকর্ড যথাসময়ে এটাকে আমরা ইউজ করতে পারি। আর হচ্ছে এটা যে কোনো হিসাব সংক্রান্ত কাজেও কিন্তু সাহায্য করে থাকে বিদ্যালয়ের যাবতীয় কাজে। অফিস ওয়ার্কে কিন্তু এটা আমরা বেশি ব্যবহার করে থাকি বিদ্যালয়ে। এবার হচ্ছে র্যাম ভার্সেস রোম। র্যাম হচ্ছে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। তো র্যামকে না ভোলেটাইল মেমোরি বলা হয়। ভোলেটাইল মেমোরি কি? যেসব মেমোরি কেবলমাত্র টেম্পোরারি বেসিসে কোনো কিছু স্টোর করে, পার্মানেন্ট নয় কিন্তু রোম রিড অনলি মেমোরি, এটা হচ্ছে নন ভোলেটাইল মেমোরি যেটা পার্মানেন্টলি স্টোর করে কোনো ডেটা। তাহলে ভালো করে আমি এটার পার্থক্যটা এভাবে বলে দিই। এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম হচ্ছে ভোলেটাইল মেমোরি যেটা টেম্পোরারি বেসিসে কোনো ফাইলকে স্টোর করে। আর রিড অনলি মেমোরি এটা হচ্ছে নন ভোলেটাইল মেমোরি যেটা পার্মানেন্ট বেসিসে কোনো ইনস্ট্রাকশন কোনো ডেটাকে কম্পিউটারে স্টোর করে। র্যামকে আমরা মডিফাই করতে পারি, ইরেজ করতে পারি, কিন্তু রোমকে আমরা মডিফাই বা ইরেজ করতে পারি না, কারণ এটা দেখো রিড অনলি মেমোরি, শুধুমাত্র আমরা এটা পড়তে পারি, এটার ফুল ফর্মে কিন্তু সেটা আছে। যাই হোক, র্যাম হচ্ছে হায়ার ক্যাপাসিটি থাকে র্যামে, আর রোমে কিন্তু ক্যাপাসিটি র্যামের তুলনায় কম। তেমনি র্যাম এক্সপেন্সিভও হয়ে থাকে রোমের তুলনায়, রোম কিন্তু চিপার হয়ে থাকে তুলনামূলক র্যামের থেকে। আশা করি পার্থক্যটা বুঝতে পারলে। যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করতে পারো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।